আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। জামাত ইসলামী একমাত্র সংগঠন যারা কোন বিধর্মীর কোন হক কোনদিন নষ্ট করে নাই। ঠিক না ঠিক? সাতক্ষীরা চার আসনে জামাতের এমপি গাজী মাজারুল ইসলাম কট খাইছে। এই নিয়ে মোর ফেসবুক মেসেঞ্জার আইডি কমেন্ট বক্স ইনবক্স হোয়াটসঅ্যাপ এমন একটা জায়গা নিয়ে তোরা মেসেজ দাও মোক মেনশন দাও মোক বাদ মানে এমন কাহিনী শুরু করছেন যে গাজী মাজারুল ইসলাম কট খাই নাই, গাজী মাজারুল ইসলামের সাথে মুই কট খাইছি। সাতক্ষীরা শ্যামনগর কালীগঞ্জের একজন জামাতের এমপি, নাম তার গাজী নজরুল ইসলাম, একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। জামায়াতের সাতক্ষীরার যে এমপি, তার নৈতিক স্খলন জনিত একটি ঘটনা। আজকে জামাত একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে, কিছুক্ষণ আগে সেই এমপিকে জামাত থেকে বহিষ্কার করেছে। শিক্ষিত, এদের লেভেল কিন্তু নোংরা। এরা ভাষা বড় শুদ্ধ, চলাফেরা বড় স্ট্যান্ডার্ড, কিন্তু জন্মের মিথ্যাবাদী। আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম, শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা কুৎস লটাস তীব্র প্রতিবাদ জানাই। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। সকলের উদ্দেশ্যে বলতে চাই যে যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করা হয়েছে, আর আমরা যেটা করছি সেটা বৈধ, স্বামী স্ত্রী হিসেবে করছি। আর যেটা করা হয়েছে এটা ষড়যন্ত্র করে কিছু মানুষ হেনস্থ করার জন্য, সম্মানহানি করার জন্য এটা করছে। এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্থ করা ছাড়া আর কিছুই না। গত 17 জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে তার বড় স্ত্রী সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। শিক্ষিত, এদের লেভেল কিন্তু নোংরা। এরা ভাষা বড় শুদ্ধ, চলাফেরা বড় স্ট্যান্ডার্ড, কিন্তু জন্মের মিথ্যাবাদী। দেখছেন না একটা ঘটনা সাতক্ষীরার কি চলতেছে? এমপি গাজী নজরুল ইসলাম নেই সাতক্ষীরা, মেয়ের বয়স 14, মেয়ের বাপের বয়স 36, আর ওনার বয়স হলো 74 না কত। মেয়ের বাবা যখন আইসা লাইভ বলতেছে যে আমার মেয়ের বিয়ে হয়েছে ওনার সাথে, আমি মনে করছি মেয়ের বাপ বুঝি ওনার বড় ছেলে। সঠিক তদন্ত করতে হবে। ধরা খাওয়ার পরে AI, 2 দিন পরে কয় বিয়া হয়েছে, 3য় দিনের মাথায় কয় আমরা যাচাই বাছাই করতেছি। ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে বউ। এই সমস্ত ঘটনা AI বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার, আবার ধরা খাওয়ার পরে দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। সঠিক তদন্ত করতে হবে। কি সুন্দর লেকচার দে, কই না আমার বউ লাগে, ধরা পড়লে বউ। কি লাগে? বউ লাগে। তো বউ লাগলে তুই হোটেলে যাস কি লাগে? যেই মাত্র কইছে এটা আমার দ্বিতীয় বউ, আর একটা ভিডিও ভাইরাল হইছে, মানুষ গিয়ে ধরছে, কই আপনি হোটেলে কি করেন? এই মেয়ে তুমি কে? আপনি কে? কাছে এখন রাখেন না, এগুলা কেউ বন্ধ করেন না। যদি বউ হইতো বন্ধ করতো কি লাগে? বউ হইলে বুক ফলাই কইব এই আমার জামাই লাগে, জামাই কবি আমার বউ লাগে। তো চুপি কেন? নাটক কম কইরো। তোমরা যে কত প্রকার 2 নম্বর। আরেকটা দালাল আছে, কইতেছে কই 100% AI। উমা 2 দিন পর্যন্ত ধরা খাইছে, এই পাগলার আর খুঁজে পাওয়া যায় না। তো এই মুনাফিকরা এখনো সমাজে আছে না নাই? আরো বড় করে আছে না নাই? প্রশাসনকে বলবো সঠিক তদন্ত করেন। তদন্ত করার সঠিক সময় এসেছে। এই মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে, এই মুনাফিকদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নয়।
এই মুনাফিকরা আমার নবীর বিরুদ্ধে মিথ্যাচার করে চালিয়ে দেয়। এদের বট বাহিনী আছে, হারামটার হালাল করার জন্য বট বাহিনী লাগাই দেয়। কত প্রকার দাল লাগাই দিছে, নিউজ টিউজ কইরা একবার আল্লাহর ওলি বানাই লিতেছে। এই মুনাফিক এখনো সমাজে আছে। আমরা হুজুর মনে জানে না এগুলা, হুজুরে শুনছে না তো, আজকে সারাদিন ধরে হুজুর চলতেছে আর কি। এই যে কুষ্টিয়ার একটা আছে না মাথা পাগল, নাম কি? আমির হামজা। কি কই জানেন হুজুর? কইতাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর মাঠে সর্বপ্রথম জান্নাতে সাতক্ষীরা দিয়া শুরু করবে। আর কুষ্টিয়া মধ্যে থাকবো 64 নম্বরে। কুষ্টিয়া কয় নম্বরে? এত বড় জঘন্য কথা যারা বলে, এরপরে এদেরকে ইসলামের মুখপাত্র কিভাবে বলে আমার বুঝে আসে না। এরা যদি এই সমস্ত আকাম কুকাম না করতো আমরা কি বলতাম ওয়াজে? এরা যদি মিথ্যা না বলতো আমরা কি বলতাম? ওরা যদি মিথ্যা বলে আর আমরা যদি প্রতিবাদ না করি, ওদের মিথ্যাটা সত্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এরা কারবালার মাঠে এরকম মিথ্যা বলছে, বাটপারি করছে। এই বাটপারা এখনো সমাজে আছে। মুখের ভাষা শুনলে, ইংলিশ শুনলে কি সুন্দর ফুল ঝরে, মুক্তা ঝরে, কিন্তু ভিতরে মুনাফিকি আছে না নাই বলেন? এই সমস্ত মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক। এই যে লোকটা ধরা খাইছে না, এই লোকটা দেখলাম নির্বাচনের সময় এইভাবে সাদা পর্দা লাগাইছে। এই পাশে মেয়েরা আর এই পাশে উনি দাঁড়ায় দাঁড়ায় পর্দার কাছে যায়, এমনি এমনি কয় আপনারা ভালো করে চলবেন, পর্দা করবেন। আর হোটেলে যায় একসাথে। মেয়ের বয়স 14, বাপের বয়স 36, কাইনের বয়স 60 না 65। কি একটা হিসাব নিকাশ দেখছেন নি? 75 নি 75 65 বছরের বড়। এগুলো হলো বিকৃত মানসিকতা। কতক্ষণ ঠিক কিনা? যাই হোক, আমি বলতে চেয়েছিলাম এগুলোর ফলোয়ার আছে, আবার এগুলোর ফলোয়ার আছে, সুন্দর সুন্দর কথা কয়। সাতক্ষীরা 4 আসনে জামাতের এমপি গাজী মাজারুল ইসলাম কট খাইছে। এই নিয়ে মোর ফেসবুক মেসেঞ্জার, আইডি, কমেন্ট বক্স, ইনবক্স, হোয়াটসঅ্যাপ এমন একটা জায়গা নিয়ে তোরা মেসেজ দাও, মোক মেনশন দাও, মোক বাদ মানে এমন কাহিনী শুরু করছেন যে গাজী মাজারুল ইসলাম কট খায় নাই, গাজী মাজারুল ইসলামের সাথে মুই কট খাইছি। বুঝছেন? মুখ তো রেঙ্কারে মেনশন দাওছেন কেন? মানে আওয়ামী লীগের টুনটুনি থাকতে পারে, বিএনপির টুনটুনি থাকতে পারে, তোমার টুনটুনি কুটকুটি থাকতে পারে, আর জামাতের টুনটুনি নাই, এমার কোনো কুটকুটি নাই। আর এইবারে তো কসো আমার বউ গাজী মাজারুল ইসলামের বউ আসি কছে বলে হয় ওটা মোর জামাইয়ের আরেকটা বউ মোর সতীন হয়, ফির ওই ছেলের বাবু আসি কছে যে হয় মোর এটা মোর বেটির জামাই। সেটা তোরা বিশ্বাস করছেন না, তোরা খালি অমুক মেনশন দাও, তমুক মেনশন দাও, জামাতের কাম এগলে অমুকে করিল তমুকে করিল, কি বলি তোরাই আমার সাথে করে ধরি বেড়াচ্ছ নয় কি? ওটা মানে জামাত কর দেখি কটা বাড়ির থেকে গেছিল বড় বড়। সারা বাংলাদেশে জামাত, শিবির, ইসলামপন্থী সচেতন সবাইকে আহ্বান জানাবো, এই খবর ব্যাপকভাবে শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জামাত নেতা, সাতক্ষীরার এমপি, সাতক্ষীরা 4 আসনের এমপি জনাব গাজী নজরুল ইসলাম, আমি অলরেডি বলে ফেলেছি সাবেক, দ্যাট মিনস তাকে জামাত ইসলামী সর্বসম্মত সিদ্ধান্তে বহিষ্কার করেছে। জামাত নির্বাহী পরিষদ মিটিং করে তাকে বহিষ্কার করেছে। এই খবর মুহূর্তের মধ্যে গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে, চারদিকে তোলপাড়। দর্শক, তাকে বহিষ্কার করে জামাত ইসলামী এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল। জামাত ইসলামী কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, তার প্রমাণ এটা। জামাতের ইতিহাসে দিস ইজ ফর দি ফার্স্ট টাইম, এবং শুধু জামাতের ইতিহাসে না, 1973 সাল থেকে 2026 সাল পর্যন্ত সোফার বিরোধী দলের এমপিকে সাধারণত বহিষ্কার করার নজির আমি খুঁজে পাইনি। সরকারি দলের এমপিকে তার দল বহিষ্কার করেছে, এরকম নজির আছে, কিন্তু বিরোধী দলের এমপিকে সাধারণত বহিষ্কার করা হয় না। সরকারি দলে থাকতে অনেক নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে বহিষ্কার হন, কিন্তু জামাত বিরোধী দলের থেকেও তার এমপিকে বহিষ্কার করেছে। দর্শক, এখন অনেক প্রশ্ন আসে যে তিনি দল থেকে বহিষ্কার হলেন, এর মানে তার রোকন পদ বাতিল, তার একদম প্রাথমিক সদস্য পদ নাই। এখন যে প্রশ্নটা জোরালো ভাবে আছে যে গাজী নজরুল ইসলাম বহিষ্কার হয়েছেন কিন্তু তার এমপি পদ আছে না, এমপি পদ কিন্তু যায়নি, এটা অন্য আলোচনা। দল যদি কাউকে বহিষ্কার করে
তাহলে সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী তার এমপি পদ যায় না। কোনো ব্যক্তি পদত্যাগ করলে তার এমপি পদ চলে যায়, ফ্লোর ক্রসিং হয়, কিন্তু দল বহিষ্কার করলে এমপি পদ যায় না। এর মানে গাজী নজরুল ইসলাম এমপি পদে আছেন, তবে এটা কি হবে, এটা নিয়ে ইসিতে শুনানি হবে এবং জামাত ইসলামের কাছে মতামত জানতে চাইবে, নির্বাচন কমিশন চিঠি দিয়ে ডাকবে। তো জামাত তখন যদি বলে যে না, একে আমরা এমপি হিসেবে রাখতে চাই না, তিনি যদি নিজে পদত্যাগ করেন তাহলে ভেরি গুড, আমি সে আহ্বানে জানাবো, দল থেকে বহিষ্কার হয়েছেন কিন্তু আপনার এমপি পদ আছে, আপনি এখান থেকেও পদত্যাগ করেন। তো দর্শক, বাংলাদেশের ইতিহাসে রানিং এমপি কে দল থেকে বহিষ্কারের নজির খুব কম পাওয়া যায়। যেহেতু এটা একটা বিরল দৃষ্টান্ত, ইতিহাসে আরো কি আছে আপনাদের জানা দরকার। দর্শক, কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, যিনি এখন জামাত জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা, এলডিপির চেয়ারম্যান, তিনি কিন্তু 2006 সালে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন রানিং এমপি এবং মন্ত্রী থাকা অবস্থায়। এছাড়া আমাদের গামছা কাদের, বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি 1999 সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন রানিং এমপি থাকা অবস্থায়। এখন এখানে আরো একটা প্রশ্ন, রানিং এমপিরা যারা বহিষ্কার হয় তারা ভবিষ্যতে আরো বড় কিছু করে, যেমন এলডিপি থেকে, মানে কর্নেল অলি বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে তিনি এখন এলডিপি করছেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ থেকে 1999 সালে বহিষ্কৃত হয়ে তিনি এখন গামছা পার্টি করছেন, কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেছেন। সুলতান মোহাম্মদ মনসুর রিসেন্ট এক্সাম্পল, তিনি 2018 সালে নির্বাচনে নির্বাচিত হন, শপথ নেওয়ার কারণে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে। মোকাব্বির খান, যিনি গণফোরামের নেতা ছিলেন, তিনিও 2018 সালে গণফোরামের সিদ্ধান্ত অমান্য করে এমপি হিসেবে শপথ নেন, যার ফলে তিনি বহিষ্কৃত হন। তো এমপি হওয়ার পর দল বহিষ্কার করার এরকম ঘটনা আছে, তবে এটাই প্রেসিডেন্স, এটাই আইনের ব্যাখ্যা, বাংলাদেশের নজির এটা, যে দল বহিষ্কার করলে তার এমপি পদ যায় না। দ্যাট মিনস গাজী নজরুল ইসলামের এমপি পদ আছে। মাহমুদুর রহমান মান্না, তিনিও কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় বহিষ্কৃত হয়েছেন, যদিও তিনি তখন এমপি ছিলেন না। এই জাস্ট কয়েকটা এক্সাম্পল পাওয়া যায়। 5 জন এমপি, 4 জন, আর এই 6ষ্ঠতম গাজী নজরুল ইসলাম, যাকে জামাত বহিষ্কার করে। জামাতের ইতিহাসে এবং জাতীয় পার্টির ইতিহাসে তাদের রানিং এমপি কে বহিষ্কারের কোনো ইতিহাস নাই। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। যেহেতু জামাতের ইতিহাসে ফার্স্ট টাইম, এই জন্য এটাকে বিরল দৃষ্টান্ত বলতে হবে এবং সমস্ত সমালোচনার অবসান ঘটেছে বলতে হবে। কারণ জামাত ইসলামীতে একটা ব্যতিক্রমী এই ঘটনা ঘটেছে, যেটা অন্যান্য দলে হর হামেশা পানি পান্তার মতো ঘটে। জামাত তার রানিং এমপিকেও ছাড় দিল না, এবং আমি বিশ্বাস করি এবং মোটামুটি জানতে পেরেছি এমপি পদ কিভাবে বাতিল হয়। মানে ইসি চিঠি দিয়ে জামাতকে যখন শুনানির জন্য রাখবে, তখন সেখানে যে জামাত তার এমপি পদ বাতিল চাইবে, তবে এখানে বিএনপি রাজনীতি করতে চাইবে। এমপি পদ বাতিল হলে যিনি সেকেন্ড হয়েছিলেন বিএনপির, তাকে এমপি হিসেবে চাইবে না, এখানে বাই ইলেকশন হবে। সেই জন্য পদত্যাগ করলে বিষয়টা আরো সুন্দর হয়, বিএনপি সুযোগ পায় না। তো দর্শক, এখানে জামাত বহিষ্কার করেছে, এর মাধ্যমে আরো একটা বিষয় দিবালোকে স্পষ্ট হলো যে এই যে দ্বিতীয় বিয়ের গল্প যারা ছড়িয়েছিলেন, যেটা আমরা স্পষ্ট বলেছি, যে একটা পর্যায়ে বলেছি যে দ্বিতীয় বিয়েটি না, আসলে তিনি ওই গরিব একটা মেয়েকে তিনি চাকরি চেয়েছেন। নিঃসন্দেহে গরিব না হলে তার এসএসসি পাস করার পর চাকরি চায় না, এত কম বয়সে, তাও আবার মেয়ে, যে চাকরি দেওয়ার সুপারিশ করার সুযোগ নিয়ে তিনি কিছু একটা করেছিলেন। তো পরে ধরা খাওয়ার পরে তিনি বিয়ের নাটক সাজিয়েছেন। এই যে তার প্রথম স্ত্রী বিয়ের দাবি করেছেন, যেটা আমাদের সম্মতিতে বিয়ে হয়েছে, এবং শ্বশুর বলেছেন, অমুক তমুক বলেছেন, এগুলো যে সব ভুয়া, এটা প্রমাণিত হয়েছে। কারণ দ্বিতীয় স্ত্রী যদি হয়ে থাকতো বৈধ, এবং এই যে কাগজপত্র কাবিন টাবিন যা দেখিয়েছে, এগুলো ভুয়া, এটা পরে তৈরি করা হয়েছে। বিবাহিত স্ত্রী ছিল, এটা ভয়াবহ রকমের অপরাধ ছিল। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে বহিষ্কারের মাধ্যমে এটা প্রমাণিত হয়। জামাতের প্রেস রিলিজে এটা উল্লেখ আছে যে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এখানে দ্বিতীয় বিয়ে, এটা তার অভিযোগ না, অভিযোগ হচ্ছে তিনি বিয়ে ছাড়া অবৈধ সম্পর্ক করেছে, তো এটা প্রমাণিত হয়েছে। তো দর্শক, জামাত ইসলামের প্রেস লিস্ট একটু আপনাদেরকে শোনাই। আজ বিকেল 4টায় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। সম্প্রতি সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয় সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্থলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের 62 নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। মানে একদম রোকন পদ, প্রাথমিক সদস্যপদ সব 62 ধারায় একদম পুরো দল থেকে বহিষ্কার। একই সাথে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে
অনতি বিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। এখন নির্বাচন কমিশনকে অবহিত করার অর্থ হচ্ছে যে তার এমপি পদ যেন বাতিল ঘোষণা করে। তো দর্শক, তবে স্বাভাবিকভাবে এমপি পদ কিন্তু বাতিল হয়ে যায় না, জামায়াতের সিদ্ধান্তে তাও শুনানিতে ডাকবে। তো দর্শক, জামাতকে ধন্যবাদ, এবং এটা আমাদের অ্যাক্টিভিজমের জনগণের সমালোচনার একটা সুফল। নইলে জনগণ এভাবে চাপ প্রয়োগ না করলে, তীব্র সমালোচনা না হলে এ ধরনের কেসের বিচার অন্যভাবে হতে পারত। কারণ এই ধরনের অনেক ঘটনায় বিয়ে পড়িয়ে দেওয়ার মাধ্যমে সমাধান হয়, এটা বাংলাদেশে এরকম এক্সাম্পল আছে। এজন্য এই একটা ঘটনা যেহেতু পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে, পুরো জামাত শিবিরকে বিব্রত করেছে এবং নাড়িয়ে দিয়েছে, এটার উপর ভিত্তি করে জামাতের মধ্যে একটা বিরাট আকারে শুদ্ধি অভিযান পরিচালনা দেখতে চাই। এবং আমি একটা পরামর্শ দিচ্ছি এবং লিখিতভাবে কেন্দ্রীয় জামাতকে দিব, জামাত ইসলামের যত অঞ্চল পরিচালক আছে সবগুলোকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ বলতে ইন্টারচেঞ্জ করতে হবে। উত্তর অঞ্চলের অঞ্চল পরিচালককে দক্ষিণ অঞ্চলে পাঠাতে হবে, দক্ষিণ অঞ্চলে যিনি তাকে উত্তর অঞ্চলে পাঠাতে হবে। মাওলানা আব্দুল হালিমকে আনতে হবে বরিশালে, বরিশাল যিনি তাকে পাঠাতে হবে সিলেট। এটা আমি উদাহরণ দিলাম। নইলে এদেরকে ঘিরে একটা বিরাট সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেট বিভিন্ন অপরাধ ধামাচাপা দেয়, বিভিন্ন আর্থিক অনিয়ম তারা গোপন রাখে এবং নামকাওয়াস্তে সতর্ক করা বা অনেক ক্ষেত্রে ভাগ নেওয়ার অভিযোগ আছে। অতএব এই শুদ্ধি অভিযান আমরা এখন দেখতে চাই, যেটা আইনানুগ দণ্ডনীয় নয় কিন্তু সামাজিকভাবে নিন্দনীয়। আমি মনে করি রাজনীতিবিদদের ব্যক্তিগত জীবন সেই সমস্ত ঘটনাবলী থেকে পরিষ্কার রাখা উচিত, নিজেদের মোরাল স্ট্যান্ডটা ঠিক রাখা উচিত। কিন্তু যদি এই ধরনের, এটা যেহেতু ব্যক্তিগত চয়েস, কেউ যদি সেটা করতে না চায়, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এক বিষয়, কিন্তু সেই ঘটনাটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে আসা, সেটা আমার কাছে মনে হয় যে উচিত নয়। সামাজিকভাবে সেই জিনিসটা নিয়ে কথা বলা, সামাজিকভাবে প্রশ্ন তোলা, কিংবা আমরা সেই ব্যক্তির ব্যক্তিগত জীবনের কতটুকু, রাজনীতিবিদদের ব্যক্তিগত কতখানি জীবন আমরা আমাদের নিজেদের জনসাধারণের জীবনে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে নিব, সেটা আলোচনার বিষয় হতে পারে। কিন্তু এটা নিয়ে রাজনৈতিকভাবে ভিলিফাই করা বা একজন মানুষের ব্যক্তিগত জীবনে যে কোনো ঘটনাকে ধরে নিয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ডকে খাটো করে দেখানো বা তার অভিজ্ঞতাকে ছোট করে দেখানো, আপনি বলতে চাইছেন, আপনি কি, আপনার কাছে কি মনে হয় যে যে সাতক্ষীরা 4 আসনের এমপি যাকে একজন নারীকে তিনি বিয়ে করেছেন যখন তার বয়স ছিল 15 বছরের মতো, 2023 সালে বিয়ে করেছেন বলে তথ্য দেওয়া হচ্ছে, এটা আপনি কি মনে করছেন যে এটা নিয়ে এটা রাজনৈতিক ভিলিফাই করার চেষ্টা হচ্ছে? আমার মনে হয় 15 বছরে বিয়ের বিষয় যদি থেকে থাকে, যেহেতু 2023 বলেছে, সেক্ষেত্রে আমার মনে হয় এটা তো একটি আইন ভঙ্গ করা বিষয়। আমার মনে হয় আইনের দিক থেকে তাকে চার্জ করা যেতে পারে যে আপনি কেন বাল্যবিবাহ করেছেন। এটার বাইরে, মানে এটার সাথে তার রাজনৈতিক কর্মকাণ্ড আমার মনে হয় না যে খুব একটা যুক্ত করা সম্ভব। আচ্ছা, ঠিক স্পষ্ট হলাম না যে আপনি যে আইন প্রণয়ন করবেন তিনি আইন ভঙ্গ করছেন, তাহলে তাকে নিয়ে যখন আলোচনা হবে তখন রাজনৈতিক কি বিষয়টা আসলো একটু ক্লিয়ার করে যদি বলেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একজন আইন প্রণেতা, তাকে আইন প্রণেতা হিসেবে সে আইন ভঙ্গ করেছে, সেটা নিয়ে তাকে প্রশ্ন করা সম্ভব, তাকে প্রশ্ন করা উচিত। আইন রক্ষাকারী ব্যক্তি রয়েছেন যারা আইন শৃঙ্খলা বাহিনী, তাকে প্রশ্ন করতে পারে, জনসাধারণ তাকে প্রশ্ন করতে পারে, কিন্তু এটাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করাটা আমি খুব একটা উচিত বলে মনে করি না। আচ্ছা, আপনার মনে হয় যেটাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে? আমি মনে করি বাংলাদেশে, মনে করি না, আমি দেখে এসেছি, মানে এটা দেখা যায়, এটা খুবই কমন একটা প্র্যাকটিস ছিল। আমার মনে হয় যে আমাদের এই প্র্যাকটিসটা থেকে বের হয়ে আসা উচিত। এখন হচ্ছে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, এটা রাজনৈতিক অস্ত্র হিসেবে? রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা তো হয়ই, তার মানে হচ্ছে, ইতিমধ্যে শুরু হয়েছে মনে হয়। আজকের ঘটনা, এত টাটকা ঘটনায় রাজনৈতিকভাবে দেখুন, হ্যাঁ আসলে তো ব্যবহার করা হচ্ছে, তা না হলে এই বিষয়টা আরো আগেই আইন শৃঙ্খলা বাহিনী এই জিনিসটা টেক ওভার করতে পারতো, তাকে সেভাবে প্রশ্ন করা যেতে পারতো। একজন সংসদ সদস্য আইন ভঙ্গ করার মতো একটি ঘটনা ঘটিয়েছে, আইনের প্রক্রিয়াতে যান, আইনের মাধ্যমে যান, আইন দিয়ে তাকে প্রশ্ন করুন। কাদা ছোড়াছুরিটা উচিত কাজ না, কারণ আদালতে দাঁড়ানো একজন অভিযুক্ত বা অপরাধীরও নিজের মানবাধিকার, নিজের ডিগনিটি, এগুলো রক্ষা করার অধিকার রয়েছে। যারা জনপ্রতিনিধি, যাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য, সাধারণ মানুষের সাথে তাদের পার্থক্য আছে। মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন বা ক্যামেরার মাধ্যমে সেটা ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পক্ষে আমি না, এবং সবসময় ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার পক্ষে। কিন্তু যখন এমন কোনো মানুষের কথা আসে, এমন কোনো ব্যক্তি সেই ব্যক্তিগত গোপনীয়তার, সেই ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘন হয় যিনি
জনগণের প্রতিনিধি, জনগণ তাকে ভরসা করেছে, তাকে ভোট দিয়েছে এবং নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য তাকে পাওয়ার করেছে। তো সেই জায়গা থেকে যখন তিনি তার সেই নৈতিকতা এবং তার যে আদর্শিক অবস্থানে থাকা দরকার সেই অবস্থান থেকে তিনি চ্যুত হয়ে এমন কোনো ঘটনার সাথে, এমন কোনো তুচ্ছ ঘটনা, এবং বাংলাদেশের আমরা যে সমাজে বাস করি সেই সমাজের দৃষ্টিতে বড় ধরনের নৈতিক লঙ্ঘন হয়, অবক্ষয় হয়, সেটিকে আসলে জাস্ট ব্যক্তিগত গোপনীয়তার মোড়কে আবদ্ধ রাখাটা সম্ভব হবে না কারো পক্ষে। এখন মানুষ তো জবাবদিহি চাইবে। একজন সাধারণ মানুষের জীবন নিয়ে তো আরেকজন মানুষের আগ্রহ থাকার কথা না, কিন্তু একজন রাজনীতিবিদ যিনি আবার জনপ্রতিনিধি, তাকে অবশ্যই জবাব দিতে হবে যে তিনি কেন সেই নৈতিক অবক্ষয় ঘটিয়েছেন। এবং একই সাথে তিনি এমন একটি রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন যারা বলে যে তারা ইসলামকে রিপ্রেজেন্ট করে। ইসলাম আমাদের ধর্ম এবং বাংলাদেশের 90% মানুষের ধর্ম। আমরা সেই ধর্মের নাম দিয়ে যখন কেউ রাজনীতি করে এবং তার নৈতিক অবক্ষয় এই পর্যায়ে যায়, তাহলে মানুষ কিন্তু সেটা নিয়ে প্রশ্ন করবেই। সেটা নিয়ে শুধু সেটা মানুষের প্রশ্নের মধ্যে থাকার না, এটার অবশ্যই এটার আইনি কিছু দিকও আছে। তিনি বলছেন যে 2023 সালে তার বিয়ে হয়েছে, 2023 সালে বিয়ে হওয়ার মেয়েটার বয়স থাকে তখন 15 বছর, বাল্যবিবাহের শিকার। একই সাথে তার নির্বাচনী হলফনামায় তিনি শুধু একজন স্ত্রীর কথা, এখানে কিন্তু তার এই স্ত্রী যিনি বলছেন যে এটা তার এই ভদ্রমহিলা তার দ্বিতীয় বিবাহিত স্ত্রী, সে তার কথা কিন্তু তো উল্লেখ করেননি। একই সাথে তিনি রাজনৈতিকভাবে, যদি রাজনৈতিক আলোচনাতেই যাই, রাজনৈতিকভাবে তিনি নৈতিক নিয়ে গিয়েছেন। তো এটি আর কোনো অবস্থাতেই যে আমরা এখন ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘন হচ্ছে, গোপনীয়তা রক্ষা করা যাচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনী কি ভূমিকা রাখছে, এগুলো অবস্থানে কিন্তু থাকে না। এবং উনি যদি মনে করতেন যে না, আমার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হচ্ছে, আমাকে জোর করে ভিডিও করা হচ্ছে, আমার সিসিটিভি ধারণ করা হচ্ছে, তিনি তো এ ব্যাপারে কোনো অভিযোগ কোথাও দেননি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বা এমনকি মিডিয়ার কাছেও। বরং এরপরেও তিনি তার কার্যক্রম চালিয়ে গিয়েছেন। তাকে আমরা সংসদে দেখেছি কথা বলতে, তিনি কোথাও কিন্তু সেগুলো উল্লেখ করেননি যে 1 মাস আগেই তিনি এই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছিলেন। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আসসালামু আলাইকুম। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি সকালে প্লাস দুপুরে আমি 2টা ভিডিও আপলোড করেছি সাতক্ষীরার নজরুল সাহেবের পক্ষ নিয়ে। এখন আরে অবৈধ দলের পাতি নেতারা পাগল হইছে ভাই, নজরুল সাহেবের পিছে লাগছে সব সময়। অবৈধ দলের পাতি নেতারা পাগল হইছে ভাই, নজরুল সাহেবের পিছে লাগছে সব সময়। ষড়যন্ত্র ঘুচে যাবে, ইসলামের বিজয় হবে, ষড়যন্ত্র ঘুচে যাবে, ইসলামের বিজয় হবে। মুমিনের হৃদয় মাঝে দেখ রে দেখ, মুমিনের মাথার উপর আছেন আল্লাহ মালিক এক, মুমিনের মাথার উপর আছেন আল্লাহ মাবুদ এক। আমি তার বিপক্ষে কথা বলছি, কারণ আমাদের কাজ কিন্তু দলীয় পক্ষপাতিত্ব করা না, আমাদের কাজ হলো সত্য উদ্ঘাটন করা। তো সেক্ষেত্রে তিনি আমার দলের লোক বিধায় যে তার সত্যটাকে আমি চাপা দিয়ে দেবো, বিষয়টা এরকম না। প্রথমে আমি শুনছিলাম কিংবা যতটুকু নিউজে পাইছিলাম যে এআই দিয়ে তৈরি কিংবা এটা কলকাতার কোনো ভিডিও, আমি প্রথমত এইটুকুই জানতাম, ঠিক আছে। তো সেই জানার ভিত্তিতে আমি করছি, তার জন্য আমি দুঃখিত, খুবই দুঃখিত। এখন বর্তমানে হয়েছে কি, উনি ধরা পড়ে যখন স্বীকারোক্তি নিয়েছে তখন কিন্তু উনি বলতে পারেনি সরাসরি যে এটা আমার ওয়াইফ। পরবর্তীতে উনি ওয়াইফ সাক্ষ্য প্রমাণ সাজিয়ে তারপরে বলেছে কি যে মানে সমস্ত কিছু চক্রান্ত করার পরে, যেহেতু তিনি এমপি মানুষ, ওনার হাতে অনেক ক্ষমতা থাকে, তো পরবর্তীতে উনি কাগজপত্র রেডি করে তখন বলেছে কি যে এ আমার ওয়াইফ। কিন্তু যে মুহূর্তে ধরা পড়ছে সেই মুহূর্তে বলতে পারেনি, দুইজনের কেউই বলতে পারেনি যে উনি আমার ওয়াইফ কিংবা উনি আমার হাজবেন্ড, কেউই বলতে পারেনি। এখন আমার কথা হইলো কি যে এরকম 75-80 বছর বয়সে যে যার 17 বছরের মেয়েকে নিয়ে ফুর্তি করার মতন মস্তিষ্ক থাকে, সে কোনো আলেম হতে পারে না, সে আমাদের জামাতের মধ্যে থাকতে পারে না। আমি বড় নেতার দৃষ্টি আকর্ষণ করছি যে একে এমন ভাবে শাস্তি দেওয়া হোক, ইসলামী শরিয়া অনুযায়ী শাস্তি দেওয়া হোক, গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে মারা হোক, জনসম্মুখে মারা হোক, যদি এটা সত্যি হয়ে থাকে। আমার বলতে সত্যি কথা বলতে আমার বুক